বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিপি সাদিক কায়েমকে যে পরামর্শ দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসু বিপি সাদিক কায়েম বলেছেন, আমরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। এসব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো যোগসু নির্বাচনের তারিখ ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ রইসুদ্দিন বলেছেন, আগামী ৬ জানুয়ারিতেই যোগসু নির্বাচন হবে। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যতটুকু করণীয় আছে তার সবটুকুই করব ইনশাল্লাহ। এর আগে ৩০ তারিখে যোগসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। এদিকে এনসিপির আরেক নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন পদত্যাগ করেছেন। আজ বিকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। এনসিপি থেকে পদত্যাগ করলে রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ। জানাবো এনআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ভাঙচুর। মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার ১ জানুয়ারি থেকে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন। এনআইআর চালুর প্রতিবাদে দিন বিকাল ৪টার পর রাজধানীর আগারগাঁও টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা। এই ঘটনার পর বেশ কয়েকজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ওমরা করতে সৌদি আরবে অবস্থানরত আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। লায়লা আক্তার ফরহাদকে তার বাসায় ঢুকে মারধরের মামলায় হাজির না হয় জামিন বাতিল করে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিবি সাদিক কায়েমকে যে পরামর্শ দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসু বিপি সাদিক কায়েম বলেছেন, আমরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি সদ্যপ্রাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। বৈঠকে বিএনপি, জামাত সহ সব ফ্যাসিবাদ বিরোধী দল এবং ছাত্রদল, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী সময় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন তারেক রহমান। সাদেক কায়েম বলেন, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে বলে জানিয়েছেন তারেক রহমান। সাদিক কায়েম আরও বলেন, তারেক রহমানকে দূর থেকে আমরা যেভাবে দেখেছি প্রকৃতপক্ষে তিনি
ওইরকম নয়, তিনি অনেক কি ভালো মানুষ। তিনি আমাদেরকে বলেছেন, আসলে দীর্ঘ ১৭ বছর আমি স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের কারণে বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। নিজের জীবনের ঝুঁকি ছিল, তবে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি বলতে চাই, আসলে জুলাই বিপ্লব না হলে আমি দেশে ফেরত আসতে পারতাম না। সেজন্য আমি বলতে চাই, যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় সবাই একসঙ্গে ছিলা, তারা সবাই যেন আবার তাদের মধ্যে কোনো বিভাজন না হয়, সবাই মিলেমিশে একটা রাজনৈতিকভাবে আমরা ভিন্ন মতাদর্শী হতেই পারি, কিন্তু মূল বাংলাদেশের ক্ষেত্রে আমরা সবাই একমত। নিজেদের দেশকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব বলে জানিয়েছেন তারেক রহমান। এসব কথাই ডাকসু ভিপি সাদিক কায়েম সবার উদ্দেশ্যে জানিয়েছে। যোগসু নির্বাচনের তারিখ ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ রইসুদ্দিন বলেছেন, আগামী ৬ জানুয়ারিতে যোগসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের শিক্ষকের পক্ষ থেকে যতটুকু যা করণীয় আছে তার সবটুকুই করব ইনশাআল্লাহ। এ সময় তিনি আরও বলেছেন, এর আগে আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেদিন মৃত্যুবরণ করেছেন ওই দিনই মূলত আমাদের যোগসু নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুতরাং তার মৃত্যুবার্ষিকীর মতো একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা তাই সিন্ডিকেটের সভায় আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে না, এবারে নির্বাচনটা করা সঠিক হবে না। তাই আমরা তখন সিন্ডিকেটের সভা থেকে মূলত আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আমরা মনে করি এবারের নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আসলে কখনোই কোনো ভালো মানের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কোনো নির্বাচনই হয়নি। এবার প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তার নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বাছাই করতে পারবে। যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমনটা শিক্ষার্থীরা তাদের পছন্দমতো প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তেমনিভাবে জগন্নাথেও তারা একইভাবে তাদের পছন্দমতো প্রার্থীদেরকে ভোট দিয়ে তারপর নির্বাচিত করবে। এনসিপির আরেক নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করছি। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না, দেখা হবে রাজপথে। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আমি খান মোহাম্মদ মুরসালিন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচন চলাকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি। মুরসালিন আরও জানান, আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না, দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ। অনেক শিক্ষার্থী যারা এতদিন ধরে এনসিপির সঙ্গে ছিল এখন তারা কিন্তু পদত্যাগ করতে শুরু করেছে, কারণ যারা বাম ঘরানার কিছু মানুষ রয়েছে তারা কখনো বাংলাদেশ জামাত ইসলামকে মেনে নিতে পারছে না। সুতরাং এই কারণে মূলত তারা এনসিপি যখনই জামাত ইসলামের সঙ্গে জোট করতে যাচ্ছে তখনই তারা সেখান থেকে পদত্যাগ করছে দলে দলে। তাদের এই পদত্যাগের কারণে এনসিপির অনেক নেতাকর্মী সাময়িকভাবে কষ্ট পেলেও অনেকেই সেটি মানিয়ে নিচ্ছে, কারণ এনসিপির নেতাকর্মীরা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে মূলত তারা নির্বাচনে হারিয়ে যেতে পারে, কারণ এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা তাদের সেই জনপ্রিয়তাকে এখনো ধরে রাখতে পারেনি। বিভিন্ন সময় তারা আন্দোলন সংগ্রাম করেছিল এবং তাদের ডাকে অসংখ্য মানুষ সেদিন শেখ হাসিনার পতনে রাজপথে নেমে আসলেও সময়ের পরিবর্তনে এখন এনসিপির নেতাকর্মীরা ডাক দিলে আসলে অত মানুষ আসে না। সুতরাং এসব বিষয় থেকেই বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন জামাত ইসলামের সঙ্গে যোগ দেওয়ার কারণে যেসব বামপন্থী ঘরানার কিছু লোক ছিল তারা মূলত এখন এনসিপি থেকে পদত্যাগ করছে। এর মধ্যে ইনিও একজন।
এনআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ভাঙচুর। মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার ১ জানুয়ারি থেকে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনআইআর। এনআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে ব্যবসায়ীরা তারা নানাভাবে স্লোগান মিছিল দিচ্ছে, সরকারের বিরুদ্ধে তারা নানা রকমের স্লোগান দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আগারগাঁও তালতলায় বাংলাদেশের বিটিআরসির যে কার্যালয় রয়েছে সেখানে তারা অতর্কিতভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এরপরই এই মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে সেনাবাহিনী। সেখান থেকে বেশ কয়েকজন দুষ্কৃতকারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সবকলন ফোনের মাধ্যমে মূলত সরকার অপরাধীদেরকে ধরতে পারে না। যারা অপরাধী রয়েছে তারা নানাভাবে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে, এজন্য এদেরকে ধরা বা শনাক্ত করা সম্ভব হয় না। এজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে যে এখন থেকে কেউ যদি কোনো ধরনের অপরাধ করে যাতে করে সরকার তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে ধরতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে অবৈধ হ্যান্ডসেট এগুলো বন্ধ করে দিতে চায় এবং দেশে যেন অফিসিয়াল মোবাইল আসার ফলে বাংলাদেশে যেন এই মোবাইল হ্যান্ডসেটের সেক্টরটি আরও বেশি ডেভেলপ হয় সেই প্রচেষ্টা চালাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে।